বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য কথা বলবার জন্য অতিথি দুজন তরুণ রাজনীতিক। বায় বসা আছেন সাবেক সংসদ সদস্য বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র মাহিবি চৌধুরী, ডানে রয়েছেন সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দুজনের জন্য একটি প্রশ্ন আমি শুরুতেই করতে চাই। আমরা 2001-এর যে নির্বাচন ছিল সেই নির্বাচনের আগে একজন সম্পাদক একটি তার সম্পাদিত পত্রিকায় 1 কোটি তরুণ ভোটারের প্রতি একটি চিঠি লিখেছিলেন এবং ওই সম্পাদককে আমি যতদূর জানি যে ওই চিঠির মধ্য দিয়ে তিনি আসলে কোনো দলের প্রতি তার সমর্থন বা ভালোবাসা বা ওই দলকে বাংলাদেশের জন্য প্রয়োজনীয়তা সেটি খোলামেলা বুঝিয়েছিলেন এবং তিনি প্রয়োজনীয়তা বোধ করেছিলেন বলেই ফলাফল আমরা জানি যে 2001-এর নির্বাচনে ওই 1 কোটি তরুণ ভোটারকে তিনি তখন বিএনপিকে ভোট দিতে বলেছিলেন। সাইফুর রহমান অর্থমন্ত্রী হবেন সেটি তিনি আগেই বলেছেন, অর্থমন্ত্রী হলে বাংলাদেশের অর্থনীতির কি প্রাণ সঞ্চার কীভাবে হবে সে কথাও তিনি বলেছিলেন এবং ফলাফলটা 2/3 আসন বিএনপি পেয়েছে। আমরা মন্ত্রিসভায় দেখেছি তরুণদের প্রাধান্য এবং 5 বছর দেশ শাসন করেছেন। ফলাফলটা কি আমরা মোটামুটি সকলেই কম বেশি আন্দাজ করতে পারি, আপনারাও হয়তো করতে পারবেন। 2006 পর্যন্ত বিএনপি কেমন দেশ শাসন করেছে, 4 দলীয় জোট, মাঝখানে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর এবং তারপরে যে নির্বাচন 2008-এর 29শে ডিসেম্বর হলো সেই নির্বাচনের পরে আমরা জানি যে এখন যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট তারা প্রায় 3/4 আসন পেয়েছে এবং তারা দাবি করছেন যে তারা বাংলাদেশের তরুণদের ভোটে নির্বাচিত হয়েছেন। তাদের যে অঙ্গীকার, নির্বাচন অঙ্গীকার, সেটি তরুণরা পছন্দ করেছে এবং ভোটারদের 70% বয়স হচ্ছে 35 থেকে 40-এর নিচে আর কি। তো এই সরকারও ইতিমধ্যেই 2 বছরের অধিক সময়, প্রায় 2.5 বছর অতিক্রম করতে চলল। তো আমার আপনার এই 2 তরুণ নেতার কাছে প্রশ্ন যে তরুণদের আকাঙ্ক্ষা কতটা পূরিত হয়েছে আগের 5 বছরে, এখনকার 2 বছরে? ধন্যবাদ জিলু ভাই, আজকে অনেকদিন পর তৃতীয় মাত্রায় আবার আসলাম এবং আমার সাথে আলোচনার জন্য আজকে আন্দালিব পার্থ আছে, মাননীয় সংসদ সদস্য এবং আমাদের তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে জাতীয় সংসদে যে কজন কথা বলছেন এবং তরুণদেরকে এখনো কিছু কিছু আশার আলো দেখাচ্ছেন, তাদের মধ্যে পার্থ একজন আমার অত্যন্ত পছন্দের ভাই। মনে হয় একই দিকেই আমাদের কিছু কিছু পার্থক্য থাকবেই, গণতন্ত্রের কথাবার্তার চিন্তা ভাবনার মধ্যে কিছু কিছু পার্থক্য থাকে, ডিফারেন্সেস থাকে, বাট তারপরেও আমি মনে করি যে আমার এবং পার্থের মধ্যে আজকে বক্তব্যে কিছু কিছু জায়গায় অনেকগুলো মিলও থাকবে, কারণ আমরা দুজনেই একই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছি। আমি যেগুলো আগে করেছি হয়তো এখন পার্থক্য করতে হচ্ছে, এবং রাজনীতিতে আসার কারণে যেসব জায়গায় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় সেগুলো দেখে হয়তো আমাদের এই এক্সপেরিয়েন্স থেকে আমাদের বক্তব্যগুলো আজকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। অনেকগুলো অংশে মিল থাকবে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে কিছু কিছু জায়গায় অমিল থাকলেও সেটাকে আমরা উই আর রেডি টু ওয়ার্ক ইট আউট। এই জেনারেশন এখানে একটা সুবিধা রয়েছে যে আমরা অ্যাকোমোডেট করতে জানি এবং একসাথে কাজ করবার জন্য সেই স্পিরিট আমাদের রয়েছে। আমি যেটা বলবো যে সবচেয়ে প্রথমে আপনি যেটা বলেছেন, আমি একটু অন্যদিকে আগে যাচ্ছি। কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সার্ভে হয়েছে এবং সেই সার্ভেতে দেখা গেছে, যার পত্রিকা আসছে আমরা সবাই জানি, যে 76.3% অফ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ছাত্র রাজনীতি পছন্দ করেন না, রাজনীতি পছন্দ করেন না, বলেছেন উই হেট পলিটিক্স। আমি ইংরেজি যে ভার্সনটা দেখেছি সেখানে বলছে উই হেট পলিটিক্স। তারা হয়তো আসলে পলিটিক্সকে হেট করেন বলে আমার মনে হয় না। আমার মনে হয় তারা বলতে চেয়েছেন যে হেট পলিটিশিয়ানস, যারা রাজনীতি করেন তাদেরকে অপছন্দ করেন কারণেই তারা মনে করছেন যে রাজনীতিটা দেখেন তারা, অথবা যে রাজনীতি তারা এই রাজনীতিবিদদের মাধ্যমে দেখছেন সে রাজনীতিকে অপছন্দ করেন। এবং সমস্ত রাজনীতি স্তুতিকাগার আমরা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্ররা যদি রাজনীতির প্রতি অনীহা হয় তাহলে কিন্তু আসলে রাজনৈতিক টোটাল ওভারঅল রাজনীতির অবস্থাটা দেশে কি সেই জিনিসটা কিন্তু এখান থেকে আসলে উঠে আসে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সবচাইতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি রাজনৈতিক দল, যখন সংসদীয় গণতন্ত্র যেখানে থাকে, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, সেই দলের মধ্য দিয়ে যেটা উঠে আসে। এই নেতৃত্বের যে সংকট বাংলাদেশে ছিল এবং এই রাজনৈতিক দলগুলো যে রাজনীতি উপহার দিয়ে এসছে, বিশেষ করে 1991 পর থেকে যখন থেকে আমাদের সংসদীয় গণতন্ত্র যাত্রা শুরু হলো, তখন থেকে কিন্তু আসলে ফ্রাস্ট্রেশনটা শুরু হয়েছে। আমি আপনার জিরুভাই আপনার কথা দেখছিলাম যে আপনি 2001 থেকে টানছেন 10 বছর, আসলে 10 বছর টেনে লাভ নেই। আমার কিন্তু 90-এর পর থেকে এর যাত্রাটা দেখতে হবে, কেন 10 বছর নয়, আসলে 20 বছর আমরা অতিক্রম করেছি আমাদের যে স্বপ্নের সংসদীয় গণতন্ত্রে আমাদের যাত্রা শুরু হবে। না হলেও 2001 থেকে যেভাবে তরুণদের প্রসঙ্গটা এসছে আলোচনায়,
আসলে 2001 থেকে নির্বাচনী ফলাফলগুলোকে বিশ্লেষণ করা হয়েছে অনেক গভীরভাবে, যেগুলো আগে হয়তো বা হয়নি। আপনি যদি প্রতি নির্বাচনেই দেখেন যে এই দুটো রাজনৈতিক সংগঠন, যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের একটা ভোট ব্যাংক রয়েছেই, ফিক্সড ভোট ব্যাংক রয়েছে। এবং আমি বিগত 2001 থেকে 2006 বিএনপির যে দুঃশাসন ছিল, যে দুঃশাসনের কারণে আসলে তখন আমরাও বিএনপি থেকে পদত্যাগ করে বেরিয়ে এসেছিলাম, তারপরেও কিন্তু পপুলার ভোটে বিএনপি এবার 34%, 33%, ভোট যেটা একবার করেছে। এতে করে বোঝা যায় যে একটা ভোট ব্যাংক রয়েছে। ইটস লাইক এ রিলিজন। আমি বিএনপি করি, এটা আমার ধর্মের মতো একটা বিষয়। আওয়ামী লীগের কিন্তু এরকম একটা রয়েছে। এর বাইরের যেই সুইং ভোট আমরা যেটাকে বলি, সেটা কিন্তু প্রতি নির্বাচনে এটাই কিন্তু আসলে তরুণ ভোটাররা কিন্তু সুইং করে। 40-50 পরে কিন্তু সুইং করে না, এবং সেটা কিন্তু 91-এ বিএনপি এসেছে, 96 আবার আওয়ামী লীগ এসেছে, তারপরে সুইং হয়েছে। 96 আবার 2001 আবার বিএনপি এসেছে, আবার সুইং করেছে। সো আসলে প্রতি নির্বাচনেই তরুণ ভোটাররা কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত নিচ্ছে। তার মানে একটা স্বপ্ন তাদেরকে দেখানো হচ্ছে, সেই স্বপ্নটা তারা দেখছে, তারা রাজনৈতিক নেতৃত্বকে বিশ্বাস করছে, রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করছে, এবং বারবার সেই স্বপ্ন ভঙ্গ হচ্ছে। যে কারণে হচ্ছে, আমি যেটা মনে করি যে সংসদীয় গণতন্ত্রের যে রাজনৈতিক সংগঠন যেগুলো মূল দায়িত্ব রাখার কথা, সেই সংগঠনগুলো কিন্তু আসলে কোনো পরিবর্তন আসছে না। নির্বাচনের আগে কিছু ভালো ভালো কথা বলা হচ্ছে, এবারও যেরকম ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছে, এবারও আপনার দিন বদলের গল্প শোনানো হয়েছে, এবং সেগুলোতে বাংলাদেশের তরুণ সমাজ স্বপ্ন দেখেছে এবং সেভাবেই তারা ভোট প্রয়োগ করেছে। কিন্তু রাজনৈতিক যে সংগঠনগুলো যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, সেই সংগঠনগুলো কিন্তু এখনো পেশি শক্তি এবং কালো টাকা নির্ভর সংগঠন। এই সংগঠনগুলোর ভিতরে কিন্তু আসলে কোনো রিফর্ম আসেনি, যে কারণে সংস্কার না আসার কারণে প্রতিবারই এ ধরনের স্বপ্নগুলো দেখছে এবং স্বপ্ন ভঙ্গ হচ্ছে। আমি সেদিক থেকে সেই দৃষ্টিতে দেখতে বলবো যে এখনো এবারও ঠিক মাত্র 2 বছরের মাথায় এত তাড়াতাড়ি যে স্বপ্ন ভঙ্গ হবে, সেটা হয়তো আমারও ধারণা ছিল না। যদিও প্রথম 6 মাস 1 বছর দেখার পরে আপনার একটা অনুষ্ঠানে বলেছিলাম যে মর্নিং শো ডে, আমরা বুঝতে পারছিলাম যে আসলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সরকারের যাত্রা কোন দিকে যাচ্ছে, প্রথম দিকে বোঝা গিয়েছিল। কিন্তু আজকের অবস্থায় যেটা মনে হচ্ছে, আসলে চূড়ান্তভাবে স্বপ্ন ভঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে, এবং হতাশা, হোপলেসনেস আরো বেড়ে গিয়েছে যে তাহলে এরপরে কি হবে। কারণ সবগুলো তো আমাদের দেখা হয়েছে, এবং আমরা মজা করে একটা কথা আমরা সবসময় বলি যে ন্যাড়া নাকি দুবার বেলতলায় যায় না, কিন্তু দুটো আলাদা আলাদা বেল গাছের নিচে বাংলাদেশের ন্যাড়া কিন্তু দুবার করেই গেল। এখন অনেকে বলে যে ন্যাড়া কি আসলে একবার গিয়েছিল, দ্বিতীয়বার কি টেনে হিচড়ে নেওয়া হয়েছে কিনা, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু বাংলাদেশের ন্যাড়া কিন্তু দুটো বেল গাছের তলায় দুবার করে গিয়েছে, মাথা ফাটিয়েছে, এবং এখন মস্তিষ্কে রক্তক্ষরণ চলছে। পরবর্তীতে কি হবে আমি এখন পর্যন্ত এ ব্যাপারে আমিও হতাশ বলবো না, তবে এখনো পুরোপুরি ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে এর পরবর্তীতে বাংলাদেশের তরুণরা আসলে এবার কি সিদ্ধান্ত নিতে যাবে, এটা দেখার বিষয়। ব্যারিস্টার আন্দালিব রহমান, তুলনামূলকভাবে আরো তরুণ, একেবারেই তরুণ, একেবারেই বাস, আর নিচে যান না। ধন্যবাদ আপনাকে জুলু ভাই, মাহি ভাই, থ্যাংক ইউ। আসলে জুলু ভাই, আপনি যেই ইস্যুটা উঠালেন, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যায়, অনেক বেশি কথা বলা যায়, অনেক সেগমেন্টে কথা বলা যায়। মাহি ভাই হয়তো দুটা রাজনৈতিক দলের পার্সপেক্টিভে বলছে। আসলে আমাকে বা মাহি ভাইকে দেখে আপনি তরুণ সমাজের রাজনীতিতে আসা বা কন্ট্রিবিউশনটাকে কোনোভাবে হিসাব করতে পারবেন না। বিকজ আমরা আসছি, স্পেশালি মাহি ভাই তো আমার চেয়ে আরও অনেক বেশি প্রিভিলেজ, দ্য থার্ড জেনারেশন পলিটিক্স, আমি সেকেন্ড জেনারেশন পলিটিক্স। বাট আমি আসলে জানতে চাই, আজকে আমি শিওর আমার চেয়ে অনেক মেধাবী, অনেক যোগ্য, অনেক ভালো ছেলে আছে যারা দেশ নিয়ে আরো অনেক বেশি চিন্তা করে, বা যাদের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি অনেক বেশি। কিন্তু সেই ছেলেটা আজকে রাজনীতিতে ঢুকবে কিভাবে? একটা সময় আমি তখন হইউনি হয়তো বা শুনেছি যে একটা সময় বাংলাদেশে যারা রাজনীতি করত, স্পেশালি ছাত্র রাজনীতি করত, তাদের শিক্ষা দীক্ষা বা রাজনৈতিক মত আদর্শ অনেক উপরে ছিল। মেবি কমিউনিজম কাজ করেনি, সোশ্যালিজম কাজ করেনি, বা তাদের একটা আদর্শ ছিল যে আমরা এইভাবে আগাবো। ৭১-এর পর যারা ছিল, কিন্তু ৯১-এর পর থেকে আজকে পর্যন্ত এরকম কয়টা ছেলেকে আপনি দেখেছেন রাজনীতিতে আসতে, বা তারা আসবে বা কিভাবে? একটা শিক্ষিত ছেলে যে দেশের জন্য কিছু করতে চায়, সে তরুণ, তার আসার ওয়েটা কি বাংলাদেশের পলিটিক্সে? আরেকটা বড় জিনিস কি, তরুণ হলেই কিন্তু হবে না। আমাদের একটা মিসকনসেপশন, তরুণ মাস্ট বি ফোকাসড। কারণ আজকে যারা কারাপ্টেড হবে না, সেটিও কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমি আপনাকে ভেবে বলছি, আজকে যারা বাংলাদেশে, যাদের জন্য আজকে ঢাকা ইউনিভার্সিটি 76.5% স্টুডেন্টস বলতেছে উই হেট পলিটিক্স, যাদের জন্য, তারাও তো একদিন তরুণ ছিল, রাজনীতিতে যখন তারা এসেছে তারাও একদিন তরুণ ছিল। এই সময়ের সাথে সাথে তারা যেভাবে ড্রেইলড হয়ে গেল,
তা আজকে কারা রাজনীতিতে আসবে, তাদের এইমটা কি, তাদের ফোকাসটা কি, তাদের মিশনটা কি, আমরা দেশের জন্য কতখানি কাজ করব, আমাদের এইম কি? আমরা বঙ্গবন্ধু হব না, আমরা জিয়াউর রহমান হব, আমরা আব্দুল হামিদ খান ভাসানী হব, না আমরা সালমান রহমান হব, না আমরা পিন্টু হব, যার যার এইম নিয়ে যে যার মতো আগাবে, যে আমি এই হব, আমি এই হব। কেউ যদি মনে করে যে আমি রাজনীতি করতে চাই অর্থের জন্য বা আমি করতে চাই এই কারণে, তাহলে ন্যাচারালি হি অর শি উইল এন্ড আপ সেখানে। আর কেউ যদি মনে করেন আমি আসলে আই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি, বা আমি এদেরকে আদর্শ বানিয়ে, আদর্শ তার অ্যাকচুয়ালি কাউকে না, ভালো ভালো পার্টগুলি সবার মধ্যে থেকে নিয়ে এই প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র মানুষ, সেটা নিজের মতো করবে। তো আমি মনে করি এরকম। আর আমি ছোট্ট আরেকটু অ্যাড করবো যে দুটা দল, স্পেসিফিক্যালি দুইটা নেত্রী, এটা সত্যি কথা যে বাংলাদেশের 30-35% দুইটা দলেরই একটা রিজার্ভ ভোট আছে। তো এই দুই দল যদি মনে করে যে আমরা কিছু ছেলেকে ট্রেন করব আগামীর জন্য, তাদেরকে আমরা নিয়ে আসবো, তাদেরকে আমরা পার্সোনালি ট্রেন করবো, যে এদেরকে দিয়ে আগামীতে আমরা নির্বাচন করাবো এবং সেভাবে তাদেরকে বড় করা। বিকজ আপনার যতই এইম থাকুক, আপনার যতই বিশ্বাস থাকুক, অনেস্টি থাকুক, যোগ্যতাও কিন্তু লাগবে। সাকসেসফুল পলিটিশিয়ান ইজ আ কম্বিনেশন অফ এভরিথিং। তো সেখানে তাদের ওভাবে যোগ্য বানিয়ে যদি তাদেরকে প্রমোট করা যায়, তাহলে আমি মনে করবো দুইটা দল থেকে যদি 10টা-20টাও গুড প্রোডাক্ট নিউ জেনারেশন পলিটিশিয়ান আসে, আমি মনে করবো যে বাংলাদেশ আস্তে আস্তে অনেক দূরে গিয়ে যাবে। এই যে এখানে একটা জিনিস আমি যেটা অ্যাড করতে চাচ্ছি ওর সাথে, গত 20 বছর ধরে কিন্তু ডাকসু নির্বাচন হচ্ছে না। আজকে রাজনীতিতে যারা অনেক বেশি সফল হয়েছেন আমাদের, এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং তথ্য আছে যে কোন নির্বাচিত সরকারের সময় বাংলাদেশে ডাকসু নির্বাচন হয়নি। ডাকসু নির্বাচন যতবার হয়েছে অনির্বাচিত সরকারের সময়। কারেক্ট। এবং আপনি দেখুন যে গত 20 বছরে কিন্তু আমার 40 জন জিএস এবং 40 জন ভিপি পাওয়ার কথা। হ্যাঁ, 20 জন জিএস এবং 20 জন ভিপি আমার নতুন আসার কথা ছিল, 40 জন নতুন ছাত্র নেতৃত্ব আসতো। সেখান থেকে কিন্তু যেটা পার্থ বলছিল যে কোত্থেকে আসবে নতুন নেতৃত্ব, চেহারা কোত্থেকে দেখবো, প্রক্রিয়াগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এবং আজকে ঢাকা ইউনিভার্সিটির যেই 76.3% ছাত্র যারা বলছে আমরা রাজনীতি অপছন্দ করি, তাদের বিরাট একটা কারণ কিন্তু ওই ছাত্র রাজনীতি চেহারা দেখে ঢাকা ইউনিভার্সিটি সেই তরুণদেরই একটা নোংরা রাজনীতি দেখে, মারামারি রাজনীতি দেখে কিন্তু তারা কি বিতৃষ্ণ হয়ে গেছে। অর্থাৎ তরুণ বললে আসলে সেই বয়সী তরুণ দিয়ে কিন্তু আসলে সম্পূর্ণ জিনিসটাকে বিচার করা যায় না। এবং সেই জন্য আজকে তোফায়েল আহমেদ সাহেব কিন্তু ছাত্র নেতৃত্ব থেকে উঠে এসেছিলেন এবং সে সময় যোগ্য নেতৃত্বগুলো কিন্তু একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে এসেছিল, যে প্রক্রিয়াকে গত 20 বছর ধরে বন্ধ করে রাখা হয়েছে। এবং এটা কি আসলে খুব প্ল্যান করে বন্ধ করা হয়েছে, নাকি নতুন নেতৃত্ব যদি উঠতে না পারে সেজন্য করা হয়েছে কিনা, অথবা যারা নেতৃত্বে আজকে আছেন তাদের পরে কারা নেতৃত্বে আসবেন সেটা আগে থেকে ডিসাইড করা রয়েছে, সুতরাং নতুন নেতৃত্বের প্রয়োজন নেই, সেই চিন্তা থেকে এসছে কিনা, অনেকগুলো বিষয় আসলে এখানে আরো বেশি বিশ্লেষণ করে দেখার রয়েছে আমার মনে হয়। আপনি কি জানি বলছিলেন? না, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে আপনি স্বপ্নভঙ্গের কথা বলছিলেন, বাংলাদেশের মানুষ বা তরুণরা যখনই স্বপ্ন দেখে, যেমন আমরা যদি এখন বিশ্বকাপ ক্রিকেট চলছে, স্বপ্ন দেখা শুরু করলাম আমরা কোয়ার্টার ফাইনাল খেলবো, তারপরে কেউ কেউ স্বপ্ন দেখতেন সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত স্বপ্ন দেখেছেন। একজন সাবেক অধিনায়ক আমার অনুষ্ঠানে বসে বলেছেন হয়তো দেখা যাবে 2 তারিখে প্লেন চার্টার করে আমাদের টিমকে নিয়ে আসতে হচ্ছে। ওটা হচ্ছে স্বপ্ন দেখা। কিন্তু এই স্বপ্ন আমি বলছি যে এই স্বপ্ন দেখতে দেখতে আয়ারল্যান্ডের মতো একটা দলকে হারিয়ে এত উচ্ছ্বাস মানুষের জীবন গেল, পরের ম্যাচে 58। আবার বাংলাদেশের একজন মানুষ, প্রথম বাঙালি মুসলমান একজন, এবং যিনি এই ভূখণ্ডে যার জন্ম বসবাস, তিনি নোবেল পেলেন। দেশে বিদেশে তরুণরা সবাই বেশ স্বপ্ন দেখতে শুরু করলো, উৎসাহিত হলো, সম্মানিত বোধ করলো। আজকে তার কি অবস্থা? তাকে নিয়ে যে বিতর্ক, তার যে অবস্থান, আইনিভাবে বলি, রাজনৈতিকভাবে বলি, যেভাবেই বলি না কেন, এতে করে দেশের সম্মান বা আমাদের যে স্বপ্ন দেখার গতি প্রকৃতি বা স্বপ্নভঙ্গের যে বেদনা প্রকৃতি, আর কি নতুন করে স্বপ্ন দেখবার কোনো সুযোগ? স্বপ্ন দেখবার সুযোগ সবসময় থাকবে। বাংলাদেশ 58 রানে অল আউট হয়েছে, আমি এটাকে একটা নিছক দুর্ঘটনায় মনে করছি। ক্রিকেটে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। আমরা যখন প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়েছি, দুটো উদাহরণ দিলাম। হ্যাঁ, আমরা যখন বিশ্বকাপ, আরো উদাহরণ আমি টানতে পারি, যেমন ধরা যাক যখন অপ্রতিরোধ অস্ট্রেলিয়া, তখন আমরা এই সরকার যখন তার নির্বাচনী অঙ্গীকার কর্মসংস্থানের কথা বলেছে, ঘরে ঘরে কর্মসংস্থান নিশ্চয়ই তরুণদেরকে মাথায় রেখেই বলেছে। আমরা পুঁজিবাজারের উল্লম্ফন দেখলাম, আমরা দেখেছি যে সর্বময় ক্ষমতার অধিকারীরা প্রত্যেকে মানুষকে আহ্বান জানিয়েছেন পুঁজিবাজারে বিনিয়োগ করবার জন্য, রোড শো হয়েছে, তরুণরা বিনিয়োগ করেছে, তরুণরাই তাদের আধিক্যই বেশি। কিন্তু ফলাফল কি হয়েছে? ফলাফল এখন কিন্তু কোনোভাবেই কোনো চেষ্টা করি